হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের সুজয় স্যার লেসন প্ল্যানার চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আঞ্চলিক ভূগোলের ক্লাস, ভারতের মৃত্তিকা। আর ক্লাস 10-এর ভারতের মৃত্তিকা মানে পুরো ভারতের যত অঞ্চল, টোটাল অঞ্চল 32 লক্ষ স্কোয়ার কিলোমিটারের বেশি অঞ্চল জুড়ে ভারতের যে মৃত্তিকাগুলো আছে আমরা সেগুলো ভাগ করবো। আগের দিন মানে ভাগ করে সেগুলো কিভাবে ইম্পর্টেন্ট সেগুলো আমরা পড়বো। যাই হোক, আগের দিন কিন্তু আমাদের একটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোলে বায়ুর কার্য মানে বায়ুর ক্ষয়কার্যটা পড়িয়ে দিয়েছিলাম এবং বায়ুর কার্য পরের দিন সঞ্চয় কার্য পড়াবো। আজকে ভারতের মৃত্তিকাটা একটু পড়ে নিই, ঠিক আছে? চলো দেখতে থাকো। ভারতের মৃত্তিকা পড়ার আগে সবার আগে বলে নিই মৃত্তিকা কি। তোমরা মনে হয় আগের ক্লাস 9-এ, তারপরে 7-এ, 8-এ এরকম মৃত্তিকা পড়েছে, তাও আর একবার বলে নিই মৃত্তিকা কি। মানে মাটি কি? মাটি হচ্ছে আমরা যে জায়গায় থাকি, ভূত্বক বা ভূমির যে জায়গাটায় থাকি, সেই ভূত্বকের উপর যে শিলাগুলো আছে, সেই শিলাগুলো দীর্ঘদিন ধরে যান্ত্রিক হোক, রাসায়নিক হোক, আবহবিকারের দ্বারা বা বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়ভূত হয়ে যেখানে পড়ে থাকে, সেগুলোই নদী, হিমবাহ হোক, বায়ু হোক বা জৈব পদার্থ হোক, জলীয় বাষ্প হোক, জীবাণু হোক, তাদের দ্বারা ক্রিয়া বিক্রিয়া করে শিথিল নরম একটা পদার্থ তৈরি হয়, তাকে রেগোলিথ বলে। সেটাই ক্রিয়া বিক্রিয়া করে আস্তে আস্তে আমাদের মাটি তৈরি হয়। এইটা হচ্ছে ব্যাপার। আবার মাটির গুণাগুণ আছে, তার উপর নির্ভর করে মাটির উর্বরতা নির্ভর করে, তার উপর নির্ভর করে মাটির দামের উপর দাম তৈরি হয়। মানে আমরা জানি না, মাটি টাকা, মানে টাকা মাটি বা মাটি টাকা, এরকম একটা কথা বলে না? মানে অ্যাকচুয়াল হচ্ছে মাটির গুণাগুণের উপর নির্ভর করে মাটির উর্বরতা, আর উর্বরতা ভালো হলেই কিন্তু ফসল ভালো হয়, এবং সেই জন্য সে যেখানে ফসল ভালো হবে তার মাটির দাম বেশি, ঠিক আছে? টাকা মাটি, মাটি টাকা, এরকম বলে। সেই জন্য যাই হোক, আমরা এগুলো একটু বলার জন্য বলে নিলাম। আজকে একটু পড়াই প্রথম ভারতের মৃত্তিকা। ভারতের মৃত্তিকাকে অনেকগুলো ভাগে আমরা ভাগ করতে পারি। হ্যাঁ, ভারতের মৃত্তিকাকে 6টা ভাগে ভাগ করি আমরা। মূলত এই টোটাল ভারতবর্ষ এত বিস্তৃত, অ্যাকচুয়াল সব জায়গার আমরা যেখানে থাকি সেখানের মাটি একরকম, আবার 5টা গ্রাম বা 5টা শহর পরে গেলে আর একরকম হয়, সেরকম না। আঞ্চলিক ভেদে উপাদানের উপর নির্ভর করে অ্যাভারেজলি 6টা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? প্রথম পলি মাটি, 2 নম্বর ভারতের মৃত্তিকা হচ্ছে কৃষ্ণ মাটি, 3 নম্বর মাটি হচ্ছে লোহিত, 4 নম্বর মাটি হচ্ছে ল্যাটেরাইট, 5 নম্বর মাটি এই হচ্ছে পার্বত্য মাটি বা অরণ্য মাটি। হ্যাঁ, পার্বত্য বা অরণ্য মাটি। 6 নম্বর হচ্ছে মরুমৃত্তিকা। এই হচ্ছে আমাদের মাটির শ্রেণীবিন্যাস, ঠিক আছে? প্রথম মাটি হচ্ছে পলি মাটি। এই মাটি ভারতের 46% অঞ্চল জুড়ে আছে। কোন অঞ্চলে পলি মাটি দেখা যায়? পলি মাটি দেখা যায় মূলত নদী অববাহিকা যে অঞ্চলগুলো, সেই নদী অববাহিকা অঞ্চলগুলো এবং সমুদ্রের উপকূল অঞ্চল। গঙ্গা নদী এখান থেকে সৃষ্টি হয়েছে, আর এখান থেকে সিন্ধু তার উপনদীগুলো গেছে। এই অঞ্চল, এই যে ব্রহ্মপুত্র নদী গেছে, এই অঞ্চল, আমাদের এখানে তিস্তা, এগুলো আছে। এই সমস্ত অঞ্চল, রাজস্থানের এই পূর্ব পাটটা, তারপরে সমুদ্র উপকূলের যে জায়গাগুলো, এখান থেকে কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নদী চলে গেছে, তাদের অঞ্চল, এরকম জায়গাগুলোতে আমাদের কিন্তু পলি মাটি দেখা যায়। ভারতের 46% অঞ্চল জুড়ে পলি মাটি দেখা যায়, ঠিক আছে? পলি মাটি দেখা যায় তাহলে কোথায়? গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী এবং সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর যে সমভূমি অঞ্চল আছে, পুরো একেবারে গা লাগোয়া, এই অঞ্চলগুলোতে পলি মাটি দেখা যায়, ঠিক আছে? এবার পলি মাটি সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে কিন্তু এই উত্তর ভারতের এই গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি অঞ্চলে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায়। এবার পলি মাটি কি, কিভাবে তৈরি হয়? যত উঁচু পাহাড় আছে এই অঞ্চলে, হিমালয় এই অঞ্চলের পাহাড়গুলো আছে, বা এখান থেকে পশ্চিমঘাট পাহাড় থেকে নদীগুলো সৃষ্টি হয়েছে, এখানে মালভূমি অঞ্চল থেকে নদীগুলো সৃষ্টি হয়েছে, সেই নদীগুলো বিভিন্ন ক্ষয় কার্য করে। নদী যখন উপর থেকে নিচে নামে, সেই ক্ষয় কার্যের মাধ্যমে নদীর যে পাহাড় পর্বতের যে পদার্থগুলো, সেগুলোই ভেঙে চুড়ে নিয়ে আসে ক্ষয়ের মাধ্যমে, সেগুলোই জলের আঘাতে দীর্ঘদিন ধরে ক্ষয়ীভূত হয়ে বহন কার্যের মাধ্যমে সঞ্চিত হয় নিচু জায়গায়, সেগুলোর থেকেই পলিমাটি সেগুলোই তৈরি হয়েছে। এইভাবেই তৈরি হয় হচ্ছে এই অঞ্চলের পলিমাটি। আর সমুদ্র উপকূলে সমুদ্রের ক্ষয়কার্যের ফলে সমুদ্র উপকূলের পলিমাটি তৈরি হয়েছে, ঠিক আছে? তাহলে এইভাবে গেল পলিমাটি তৈরি। এবং পলিমাটি
ভারতের 46% অঞ্চল জুড়ে আছে এই পলিমাটিতে প্রচুর পরিমাণ ফসল হয়, কারণ মাটি উর্বর। কীরকম হয়, ধান, গম, পাট, তারপরে এছাড়াও মিলেট থেকে শুরু করে সমস্ত আখ, তারপরে আখ ছাড়াও আরও হচ্ছে কিছু হচ্ছে সবজি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এইগুলোতে হয়, এই পলিমাটিতে হয়। এই জন্য পলিমাটি অঞ্চলে ঘনবসতিও কিন্তু বেশি। ঠিক আছে, এবার পলিমাটির বৈশিষ্ট্য কী পরীক্ষা কিন্তু দিতে পারে। ভারতের যে কোনো 3টে মৃত্তিকা অঞ্চল নাম লেখো এবং তার 3টে মৃত্তিকার বৈশিষ্ট্য অবস্থান বৈশিষ্ট্য লেখো। তাহলে আমরা 3টে লিখতে পারি, পলিমাটি, কৃষ্ণমাটি, লোহিত মাটি। পলিমাটি কোথায় অবস্থান বলে দিলাম, এবার পলিমাটি কীভাবে তৈরি হলো সেটাও একটু বললাম, এবং পলিমাটির বৈশিষ্ট্য বলছি। বৈশিষ্ট্য কি, পলিমাটির কিন্তু কালার সব জায়গায় একরকম না। হ্যাঁ, তার কারণ পলিমাটির বিভিন্ন উপাদান আছে, পলিমাটির মধ্যে তো বিভিন্ন খনিজ মিনারেলস উপাদানগুলো আছে, সেই উপাদানের উপর মিনারেলসের উপাদানের উপর নির্ভর করে পলিমাটির কালার এক এক জায়গায় এক এক রকম হতে পারে। আবার পলিমাটিতে পটাশ, এটা একটা বৈশিষ্ট্য। দুটো বৈশিষ্ট্য হচ্ছে, পলিমাটিতে পটাশিয়াম ফসফরাসের পরিমাণটা তুলনামূলক বেশি থাকে, জৈব পদার্থ কম থাকে। পলিমাটির গ্রথন ভালো হয়, তার জন্য পলিমাটি জল ধারণ করতে পারে এবং পলিমাটি উর্বর হয়। তাহলে 3-4টে আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম পলিমাটির থেকে। ঠিক আছে, আর পলিমাটির থেকে কিছু পড়ার আমাদের বিষয় নেই। এইটা এবার কৃষ্ণমাটিতে বলি। ঠিক আছে, একটু তাড়াতাড়ি শেষ করতে হবে, কারণ অনেকটা বড় চ্যাপ্টার একদিনই শেষ করাবো। কৃষ্ণমাটি কী জিনিস? কৃষ্ণমাটি বা এখানে রেগুর মাটি, হ্যাঁ, বা ব্ল্যাক কটন সয়েল বা ব্ল্যাক, হ্যাঁ, রেগুর মাটি বা কৃষ্ণমাটি কোন অঞ্চলে দেখা যায়? এই অঞ্চলটা হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে, এরকম জায়গাতে দেখা যায়। গুজরাট এর দক্ষিণ অংশ, মহারাষ্ট্রের তারপরে মধ্যপ্রদেশের পশ্চিম অংশ, তারপরে তেলেঙ্গানা, তামিলনাড়ুর কিছু অংশ, ঠিক আছে, তারপরে আমাদের কর্ণাটকের কিছু অংশ জুড়ে কিন্তু এই জায়গায় কিন্তু ব্ল্যাক কটন সয়েল বা কৃষ্ণমাটি দেখা যায়। ঠিক আছে, কৃষ্ণমাটি দেখা যায়। এই কৃষ্ণমাটি কিভাবে তৈরি? ওই যে বললাম, লাভা গঠিত যে ব্যাসাল্ট শিলা, এখানে তো বিদার অগ্নুদ্গমের ফলে দাক্ষিণাত্য মালভূমি হয়েছে, এখানে লাভা গঠিত ব্যাসাল্ট শিলা দেখা যায়। এই ব্যাসাল্ট শিলায় এখানে উষ্ণ আর্দ্র জলবায়ু হয়, মানে বিশেষ করে বৃষ্টিপাতের মাত্রা 50 থেকে 70-80 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত হয় বছরে। এই বৃষ্টিপাতের মাধ্যমে ওই যে ব্যাসাল্ট শিলা ক্ষয়ে গিয়েই, দীর্ঘদিন ধরে ক্ষয়ে গিয়ে এখানের এই মাটি তৈরি করে। ঠিক আছে, মাটিতে জৈব পদার্থ প্রচুর পরিমাণে কিন্তু থাকে, তার জন্য মৃত্তিকার রং কিন্তু কালো হয়। আর মৃত্তিকার আরেক নাম রেগুর মাটি, রেগাড়া থেকে রেগুর মাটি এসে, এটা তেলেঙ্গানার একটা তেলেগু ভাষা থেকে এসেছে। ঠিক আছে, এই মাটিতে কিন্তু কটন মানে তুলো ভালো হয়, আখ ভালো হয়, সঙ্গে তামাক ভালো হয়, পেঁয়াজ ভালো হয়, আঙুর ভালো হয় কিন্তু এই মাটিতে। কৃষ্ণমাটি ভারতের 17% অঞ্চল জুড়ে আছে। এই অঞ্চলটা পুরো 17% অঞ্চল জুড়ে আছে কৃষ্ণমাটি। তাহলে কৃষ্ণমাটি কি, ওর বৈশিষ্ট্য? আরেকটা জিনিস বলে নিই, কৃষ্ণমাটির রং কালো কেন? ওই যে ব্যাসাল্ট শিলাতে ক্ষয়ে গেছে, ওর মধ্যে টাইটানিয়াম অক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে আছে, এই জন্য কৃষ্ণমাটির রং কালো হয়েছে। ঠিক আছে, তাহলে কৃষ্ণমাটি, পলিমাটি গেল, পলিমাটি, কৃষ্ণমাটি গেল, এর বৈশিষ্ট্য বললাম এবং কিভাবে উৎপত্তি হলো সেটাও আমরা বললাম। এর মধ্যেই কিন্তু বৈশিষ্ট্যর উৎপত্তির মধ্যেই কিন্তু আমি পরপর বৈশিষ্ট্যগুলো বলে দিলাম। এবার হচ্ছে লোহিত মাটি। এই লোহিত মাটি দেখা যায় এই যে অঞ্চল কৃষ্ণমাটি দেখা যায় তার এই পাশগুলো, এই অঞ্চলগুলো কর্ণাটকের পশ্চিম অংশে, কর্ণাটকের পূর্ব অংশে, অন্ধ্রপ্রদেশে, এই জায়গায় অন্ধ্রপ্রদেশে, তারপরে আমাদের ওড়িশা, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, বীরভূমে দেখা যায় কিছুটা, তারপরে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এই সমস্ত জায়গায়, মেঘালয়, মণিপুর, এই সমস্ত জায়গায় কিন্তু কিছুটা পরিমাণে দেখা যায় কিন্তু। ঠিক আছে, এই লোহিত মাটি ভারতের প্রায় 11% অঞ্চল জুড়ে এই লোহিত মাটি আছে। এই লোহিত মাটির, লোহিত নাম হচ্ছে লাল যে কালার, কোনো জায়গায় বাদামি কালারের হয়। কেন লোহিত মাটি এত? আর লোহিত মাটি কিন্তু খুব একটা উর্বর না, তা সত্ত্বেও লোহিত মাটিতে কিন্তু কফি হয়। ওই যে কর্ণাটকের যে অঞ্চলটা কফি চাষের ভালো, সেটা কিন্তু লোহিত মাটিতে হয়। কফি হয় ভালো, মিলেট হয় ভালো, ভুট্টা হয় ভালো, সয়াবিন হয় ভালো। মধ্যপ্রদেশের যে পশ্চিম অংশে দেখা যায় লোহিত মাটি, সেখানে সয়াবিনটা হয়। মধ্যপ্রদেশ সয়াবিন উৎপাদনে ফার্স্ট কিন্তু। ঠিক আছে, এবার এই লোহিত মাটি যেখানে দেখা যায় সেখানে উষ্ণ আর্দ্র জলবায়ু। হ্যাঁ, উষ্ণ আর্দ্র জলবায়ু। ওই উষ্ণ আর্দ্র জলবায়ু, এখানে শক্ত কঠিন শিলা থাকে এই অঞ্চলগুলোতে। এই শক্ত কঠিন শিলা, সেই শক্ত কঠিন শিলা কি হয়, ওই উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকারের মাধ্যমে ভেঙে গিয়ে এই 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 মানে কি বলার নাম, এই যে লোহিত মাটিতে সৃষ্টি হয়েছে ভারতের, যেটা 11% অঞ্চল জুড়ে আছে।
এবং লোহার ভাগ বেশি, তাই লাল কালারের মাটি হয় কিন্তু। ঠিক আছে, এই হচ্ছে এই মাটির বৈশিষ্ট্য বা উৎপত্তি এইগুলো। তারপরে আসি আমরা ল্যাটেরাইট মৃত্তিকা। ল্যাটেরাইট মৃত্তিকা কি? ল্যাটেরাইট মৃত্তিকা ভারতের অনেক অঞ্চল জুড়ে আছে, ভারতের প্রায় 8%-এর একটু বেশি অঞ্চল জুড়ে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। ঠিক আছে, ল্যাটেরাইট মৃত্তিকার একটা বৈশিষ্ট্য, ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর কিন্তু, হ্যাঁ অনুর্বর। পরীক্ষায় দেয় ল্যাটেরাইট মৃত্তিকা অনুর্বর কেন, আগে এইটা পরীক্ষায় দেয়, তাও একবার আমি আগে পড়াই তারপরে বলে দিই। ল্যাটেরাইট মৃত্তিকা মানে যে অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা, মূলত দেখা যায় এই একটা ছোট ম্যাপের মধ্যে না, এরকম ভাবে বোঝানো যাবে না। ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় আমাদের পুরুলিয়ার দিকটা, কিছুটা মেদিনীপুরের দিকটা, ঝাড়গ্রামের দিকটা, এরকম ল্যাটেরাইট মৃত্তিকা যায়। আমাদের ওড়িশার কিছু অংশে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, ঝাড়খণ্ডের কিছু অংশে ল্যাটেরাইট মৃত্তিকা, কর্ণাটক অঞ্চলে, তারপরে তামিলনাড়ুর অঞ্চলে কিছুটা ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়, অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানায় কিছুটা ল্যাটেরাইট। এছাড়াও আছে আমাদের মেঘালয়, হচ্ছে ত্রিপুরার কিছু অংশে, তারপরে মিজোরাম, এই সমস্ত জায়গায় কিছুটা ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায়। ল্যাটেরাইট মৃত্তিকা, ল্যাটার মানে ল্যাটার কথার অর্থ হচ্ছে পোড়া ইট, মানে পোড়া ইট যেরকম দেখতে হয় লালচে লালচে, সেরকম কালারের মাটি হয়। এই মাটিটা যে অঞ্চল হয় সেখানে কিন্তু আর্দ্রতা বেশি হয়, আর্দ্রতা বেশি হয়, এবং আর্দ্রতা বেশি হয় বলে ওই মাটি যেখানে আছে বা ওখানে সেই মাটির উপরের অংশ, ওই যে অঞ্চলগুলো বললাম সেখানে আর্দ্রতা বেশি, বৃষ্টিপাত বেশি হয়। মাটির উপরের যে সিলিকা সমৃদ্ধ খনিজগুলো, ওগুলো ওই বৃষ্টির মানে ধোয়ার দরুন লিচিং পদ্ধতিতে সব ধুয়ে চলে যায়। লিচিং মানে ধৌতকরণ, সে ধুয়ে চলে যায়, এবং সিলিকা সমৃদ্ধ খনিজগুলো ধুয়ে অন্য জায়গায় চলে গেলে মাটির মধ্যে পড়ে থাকে ভারী পদার্থ, যেন লৌহ অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড, এই সময় অক্সাইডগুলো পড়ে থাকে বলে মৃত্তিকার রং লাল হয়, কোনো সময় একটু বাদামি, লালচে বাদামি টাইপের, বা কোনো সময় হলদেটে কালার ইত্যাদি হয়। মৃত্তিকা একেবারেই অনুর্বর, আর মৃত্তিকার জল ধারণ ক্ষমতা একেবারেই কম। তার কারণ মৃত্তিকাতে কেন অনুর্বর একটু বলে নিই। মৃত্তিকা, এই ল্যাটেরাইট মৃত্তিকার মধ্যে এরকম কাঁকর মতো থাকে, ছোট ছোট কাঁকর থাকে, এবং কাঁকরগুলো থাকে একদিকে মৃত্তিকাকে দানাদার করে তুলেছে, আর 2 নম্বর মৃত্তিকার মধ্যে পটাশিয়াম, ফসফরাস, জৈব পদার্থ, চুন কোনোটাই ঠিকঠাক নেই। তার জন্য মৃত্তিকা কিন্তু অনুর্বর, এবং কাঁকরযুক্ত এরকম পদার্থ থাকে, এবং মৃত্তিকার মধ্যে এই খনিজগুলো যেগুলো বললাম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, এই সমস্ত কোনো খনিজ নেই, জৈব পদার্থ নেই, চুনও নেই। তার জন্য মৃত্তিকা কিন্তু অনুর্বর, এটা পরীক্ষায় দেয় কিন্তু। আর মৃত্তিকার ল্যাটার শব্দের অর্থ হচ্ছে ল্যাটেরাইট, এটা হচ্ছে ল্যাটিন ভাষা একটা, মানে পোড়া ইট, মানে এইটা দেয় কিন্তু। তবে এই মৃত্তিকাতে চাষবাস কিন্তু খুব একটা মানে হয় না, তা সত্ত্বেও কিছুটা পরিমাণ মিলেট, জব, তারপরে আমাদের কিছুটা ধান সেচ কার্যের মাধ্যমে এই সমস্ত কিছু কিছু হয় কিন্তু। এছাড়া কফি হয় কিছুটা, ঠিক আছে, এইগুলোতে কিন্তু হয় এই ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চলে কিছুটা অল্প বিস্তর, মানে বছরে একবার ফসলের মতো হয় কিন্তু। আর জল ধারণ ক্ষমতা মৃত্তিকার একেবারেই কম কিন্তু। ঠিক আছে, এরপরে আসি পার্বত্য মাটি। কোথায় পার্বত্য মাটি দেখা যায়? আমাদের যে পাহাড় পর্বত যেগুলো আছে, হিমালয় পার্বত্য অঞ্চল, এই যে হিমালয় পার্বত্য অঞ্চল, এখানে আছে পশ্চিমঘাট পাহাড়ি অঞ্চল, আর এখানে নীলগিরি পাহাড়ি অঞ্চল। এরকম ছোট ছোট পাহাড়ি, মানে ছোট বড় পাহাড়ি অঞ্চলগুলো যেখানে গাছপালা সান্নিধ্য বেশি, সেই অঞ্চলেই কিন্তু আমাদের পার্বত্য মাটি দেখা যায়। এই পার্বত্য মাটি ভারতের প্রায় 8%, 7 থেকে 8% আছে পার্বত্য মাটি। ঠিক আছে, এই পার্বত্য মাটি কেন পার্বত্য মাটি বা অরণ্য মাটি বলি, তার কারণ হচ্ছে পাহাড়ি অঞ্চল, এখানে কিন্তু উষ্ণ আর্দ্রতাও কিন্তু, এই অঞ্চলে বৃষ্টিপাত হয়, ভালোই বৃষ্টিপাত হয়। ওই পার্বত্য অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ আছে কিন্তু, হ্যাঁ, যেগুলো নরম কাঠের বনভূমি, সেই গাছ আছে, সেই গাছের থেকে পাতা পড়ে ওই আর্দ্রতায়, মানে বৃষ্টিপাতের জন্য পাতা পচে গিয়ে পাতায় হিউমিফিকেশন পদ্ধতিতে, হিউমিফিকেশন পদ্ধতিতে মাটির মধ্যে পড়ে থাকে, এবং মাটির রং কিন্তু তার জন্য ওই হিউমাস সমৃদ্ধ বলে কালো কালারের কিন্তু হয়। ঠিক আছে, মাটিতে কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, মাটির কিন্তু জল ধারণ ক্ষমতা কিন্তু অত বেশি, মানে জৈব পদার্থ আছে, জল ধারণ ক্ষমতা মোটামুটি থাকা উচিত, সেই হিসেবে না, মাটির উর্বরতাও কিন্তু অত বেশি না। তা সত্ত্বেও এই পার্বত্য মাটিতে ভালো চাষ হয় হচ্ছে চা, কফি, মশলা, তারপরে ফল, বিশেষ করে আপেল, আর ওই কী বলেন না, লেবু, এই ধরনের ফলগুলো কিন্তু চাষ হয়। ঠিক আছে, মশলাও হয় কিন্তু খুব ভালো। ঠিক আছে, এই পার্বত্য অঞ্চলের মাটি।
আর শেষ আমাদের মাটি যেটা, সেটা হচ্ছে মরুভূমি অঞ্চলে। এই যে মরুভূমি, থর মরুভূমি এই জায়গা, আর আমাদের গুজরাটের উত্তর দিকটা, হরিয়ানা পাঞ্জাবের দক্ষিণ দিকটা। তাহলে থর মরুভূমি মানে গুজরাট, রাজস্থানের পশ্চিম, হরিয়ানার পাঞ্জাবের দক্ষিণ, আর আমাদের গুজরাটের উত্তর দিকটা, এই রকম জায়গাগুলোতে মরুভূমি দেখা যায়। আর মরুভূমির মাটি আমরা জানি মরুভূমি মানে বালি, তাহলে বালি কোথাতে আসলো, বালি মাটি কোথাতে আসলো? আসলে মরুভূমি অঞ্চলে বেলে পাথর বেশি থাকে, এবং বেলে পাথর থাকায় ওই বেলে পাথরগুলো মরুভূমি অঞ্চলে বৃষ্টিপাত কম হয়, জানো 50 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হয়। ওখানে ওই দিনের বেলা প্রচণ্ড গরমে ওই বেলে পাথরগুলো বা অন্যান্য কোয়ার্জাইট, অন্যান্য পাথর থাকে যেগুলো, সেগুলো ফেটে যায়, ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়, মানে যান্ত্রিক অববিকার হওয়ার পরে বায়ুর কার্যের মাধ্যমে ওগুলো আরও টুকরো টুকরো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে হয়ে বালি তৈরি হয়। সেখান থেকে এই মরুমৃত্তিকা, সেই বালি মৃত্তিকা বা মরুমৃত্তিকা তৈরি হয়েছে। ঠিক আছে, এবার এই মরুমৃত্তিকা অঞ্চলে কিন্তু বালির ভাগ এতই বেশি থাকে বলে জল ধারণ ক্ষমতা কম, সরি, জল ধারণ ক্ষমতা কম বলে এখানে কিন্তু ফসল ভালো হয় না। তবে দিনকে দিন আমাদের বিভিন্ন ক্যানালের প্রজেক্ট, মানে ইন্দিরা গান্ধী ক্যানাল প্রকল্প, মানে সেচ খালগুলো প্রকল্প করে মরুভূমি অঞ্চলে চাষবাস হচ্ছে অল্প বিস্তার, বিশেষ করে মিলেট, জব, ভুট্টা, এছাড়াও ওই হালকা ধানটা যেগুলো চাষ হয়। এই হচ্ছে মরুভূমি অঞ্চল। আর মরুভূমির মাটি গবেষণাগার আছে, মরুভূমির মাটি নিয়ে গবেষণা হয় যোধপুরে, এটা প্রচুরবার পরীক্ষা দেয়। ঠিক আছে, আর এমনি মাটি তো গবেষণাগার দেরাদুন জানো তোমরা। ঠিক আছে, তাহলে মরুভূমির মাটি গবেষণাগার হচ্ছে যোধপুর, রাজস্থানে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মাটি ভারতবর্ষের। ঠিক আছে, এবার ভারতবর্ষের মাটি শুধু পড়লেই হবে না তো, মাটির একটু সমস্যাও আছে। কিরকম সমস্যা আমরা একটু জানি, আর এবার বলে মাটির কি সমস্যাগুলো একটু জানি। আসলে মাটির সমস্যা না, সমস্যা হচ্ছে মাটির দিনকে দিন কিন্তু ক্ষয় হচ্ছে, আমরা জানি। সেই ক্ষয় হচ্ছে কেন, ক্ষয়ের ফলাফল কি, ক্ষয়কে রিকভার করার কিন্তু এইগুলো হচ্ছে অনেক সময় আমাদের প্রশ্ন দেয়। কিন্তু কিরকম প্রশ্ন দেয় বলি। প্রথমে হচ্ছে মাটি ক্ষয়ের কারণ, মাটি ক্ষয়ের কারণ। দ্বিতীয়টা হচ্ছে মাটি ক্ষয়ের ফলাফল। তৃতীয় হচ্ছে মাটি ক্ষয়ের ক্ষয় রোধের বিষয়, রোধ করার উপায়। হ্যাঁ, এরকম পরীক্ষায় প্রশ্ন দেয়, 3 নম্বর দিল, 3 নম্বর করে, 2 নম্বর করে, এরকম দিল। ঠিক আছে, প্রশ্ন দিতে পারে। এবার আর একটা বড় প্রশ্ন হয় আছে ভারতের মাটির শ্রেণীবিন্যাস করে যে কোনো তিনটি মাটির তিনটির বর্ণনা দাও। ঠিক আছে, এটা হচ্ছে 5 নম্বরের একটা বড় প্রশ্ন, এখান থেকে দেয়। এছাড়া শর্ট কোশ্চেন যা আছে আমি দেয়। আর একটা জিনিস বলি, আমি পলি মাটির ভাগ আছে অনেকগুলো, সেগুলো আমরা কিন্তু একটু একটা শর্টসের মাধ্যমে পড়বো। ঠিক আছে, প্রথমে মাটি ক্ষয়ের কারণ আমরা একটু জানি। মাটি ক্ষয় কি কি কারণে হতে পারে। প্রথমে মাটি দিনকে দিন ক্ষয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও গঠনও হচ্ছে, আমরা জানি। মাটি ক্ষয়ের অনেকগুলো কারণ আছে। তার প্রধান কারণ হচ্ছে, তোমরা তো বৃষ্টিপাত দেখেছো, যে সকালবেলা হোক দিনের বেলা হোক যখনই বৃষ্টি হয়, বা পাইপের থেকে জল পড়ে, বা কারোর বাড়ির টালির বাড়ি হতে পারে, টিনের বাড়ি, যেখান থেকে বৃষ্টির উপরে জল পড়ে টিনে বা টালিতে, সেই জলটা যখন নিচে পড়ে, সেই নিচে যেখানে পড়ে মাটিতে, সেখানে ওই বৃষ্টির ফোঁটার আঘাতে কিন্তু মাটিটা ক্ষয়ে যায়, মাটিটা আলগা হয়ে যায়। ওই একটা কারণ মৃত্তিকা ক্ষয়। তাহলে বৃষ্টিপাতের আঘাতে কিন্তু একটা ক্ষয় হয়, বৃষ্টির আঘাত। ঠিক আছে, বৃষ্টির আঘাতে কিন্তু বা জলপ্রবাহের আঘাতে কিন্তু ক্ষয় হয় মৃত্তিকা। 2 নম্বর মৃত্তিকা ক্ষয়ের কারণ বলি, সেটা হচ্ছে চাদর ক্ষয় বা শীট ক্ষয়। কোনো অঞ্চল, নিচু অঞ্চল, এখান থেকে উঁচুর থেকে বা এরকমভাবে, মানে জলটা এরকম জায়গা, তো এখান থেকে জলটা এরকম নিচের দিকে নালা, মানে নিচের নদীর দিকে হয়তো নামছে, যে জায়গা থেকে নামছে সেই জায়গাটায় ঢালু মতো, সেই জায়গাটায় যখন জল নামে, তখন ওই জলের স্তরে ওই নিচু জায়গাটার কোনো অংশ যদি উপরে এরকমভাবে চাদর যেরকম হয় না, বা এরকম এরকম আমাদের কাপড় যেরকম হয় আর কি, এরকম এইটা যদি এরকম উল্টে যায়, যেরকম চাদরটাকে আমরা বাড়িতে চাদর হয়, সেই চাদরটাকে কোনো কিছু এরকম ধরে টেনে তুলে দিই, ঠিক এরকমভাবে বৃষ্টির জলের আঘাতে কোনো জায়গায় যদি এরকম মাটির এরকম উপরটা চাদরের মতো বা পেঁয়াজের খোসার মতো ছাড়িয়ে যায়, তখন তাকে শীট ক্ষয় বা চাদর ক্ষয় বলা হয়। এইভাবেও কিন্তু মৃত্তিকা ক্ষয় হতে পারে।
3 নম্বর হচ্ছে নালা ক্ষয়, জলনালিকা ক্ষয়। যেখান থেকে মাটি বিশেষ করে জল জল এরকম পড়ছে, ধরো এখানে বৃষ্টিপাত হলো, জল পড়ছে, জল পড়ে একটা নালার একটা যেখান থেকে নিচু জায়গা সেই দিকে জল বেয়ে যাচ্ছে, এবং বেয়ে যাওয়ার দরুন যেখান থেকে বয়ে প্রবাহিত হচ্ছে সেখানে ছোট্ট একটা পরিখার মতো করে তৈরি করে দিল বৃষ্টির জলটা, করে নিয়ে একটা নালার মতো হয়ে গেল। এই নালাটা কি করে হলো? এরকম নালার মতো তৈরি হলো। নালাটা কি করে হলো? এই বৃষ্টির জলের আঘাতে ছোট ছোট নালা তৈরি হয়ে গেল, তখন তাকে জলনালিকা ক্ষয় বলে। এর মাধ্যমে এইখানটা কিন্তু মৃত্তিকা ক্ষয় হয়ে গেল, এখানে কোনো নালা ছিল না, জলের আঘাতে এরকম নালা তৈরি হলো, জলনালিকা ক্ষয়। এই নালাটাই দীর্ঘদিন ধরে জল ক্ষয় হতে হতে নালাটা একটু চওড়া হয়ে গেল, এরকম একটু চওড়া হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে খোয়াই ক্ষয়। এই খোয়াই ক্ষয় ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চলে এই খোয়াই ক্ষয় দেখা যায়। কোথায় দেখা যায় এই খোয়াই ক্ষয়? দেখা যায় আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, এই সমস্ত জায়গায় দেখা যায়। আমরা খোয়াই যাই না ঘুরতে, কোথায় সেটা? সেটা হচ্ছে বীরভূমের খোয়াইয়ে যে দেখতে যাই, যেখানে আমাদের শান্তিনিকেতন আছে। এই খোয়াই ক্ষয়টা একটু বড় হয়ে গেল, আরও ক্ষয়, জল আস্তে 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 আরও ক্ষয়ে গিয়ে এটা আরও চওড়া হয়ে গেল, তখন তাকে র্যাভাইন ক্ষয় বলে। এবার এগুলো কি ক্ষয়? অবশ্যই ক্ষয়। রাভাই কেন ক্ষয়? এই যে মৃত্তিকার দিনকে দিন জল আস্তে 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 নালিকার থেকে খোয়াই থেকে র্যাভাইন হয়ে বড় বড় হয়ে গেলে কি করে হলো? জলের আঘাতে এইগুলো মৃত্তিকাগুলো ক্ষয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো ক্ষয়ের কিন্তু একটা শ্রেণীবিন্যাস, বা বৃষ্টির জলের আঘাতে কিন্তু এগুলো ক্ষয় হয়। ঠিক আছে, তাহলে মাটি ক্ষয়ের একটা কারণগুলো কিন্তু আমরা বললাম। মাটি ক্ষয়ের আরও কারণ হচ্ছে গাছ দিনকে দিন আমরা কেটে দিচ্ছি। কেন গাছ কেটে দিচ্ছি? দিনকে দিন বৃক্ষ ছেদনের জন্য মাটি কিন্তু আলগা হয়ে যাচ্ছে, এবং মাটির শিকড় যে গাছের শিকড় যে মাটিকে ধরে রাখতো, গাছই যদি কেটে দিই, গাছই মরে যায়, তাহলে মাটির শিকড়, গাছের শিকড় মাটিকে আর ধরতে পারবে না, সুতরাং শেষ, মাটি আর ধরতে পারবে না। সুতরাং যখন অতিরিক্ত বৃষ্টি হবে সেগুলো কিন্তু ধসে যেতে পারে বা মৃত্তিকা ক্ষয়ে যেতে পারে। 1। 2 নম্বর, তাহলে বৃক্ষছেদন হতে পারে। বৃক্ষছেদন মৃত্তিকা ক্ষয়ের একটা কারণ হতে পারে, বৃক্ষছেদন। দিনকে দিন জনসংখ্যা বাড়ছে, এই জনসংখ্যার বৃদ্ধির চাপের জন্য কিন্তু প্রচুর লোক বাড়িঘর দৌড় করছে। হ্যাঁ, জনসংখ্যার চাপ, বাড়িঘর দৌড় করছে, এবং বাড়িঘর দৌড় করার জন্য বন জঙ্গল বা অরণ্য বা চাষের জমি কেটে নিয়ে হচ্ছে বাড়িঘর দৌড়, কারখানা, লজ, হোটেল, বিশেষ করে ম্যানগ্রোভ অরণ্য আমরা দেখি কেটে দিচ্ছে, তারপরে রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, তাহলে এই জন্য মৃত্তিকা ক্ষয় হয়। অনিয়ন্ত্রিত পশুচারণ, কোথায় দেখা যায় অনিয়ন্ত্রিত পশুচারণ? অনিয়ন্ত্রিত পশুচারণ কোথায় দেখা যায়? যে অঞ্চলে পার্বত্য অঞ্চল, যেখানে ঘাস, পার্বত্য অঞ্চলে বিশেষ করে কাশ্মীর ভ্যালি বা হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ড, যেখানে ওই ভেড়া, তারপরে ছাগল এরকম চাষ করা হয়, সেগুলো অনিয়ন্ত্রিতভাবে চাষ করা হয়। ধরো ওই অঞ্চলে একটা ছোট্ট হিলি এরিয়াতে মাঠ আছে, সেখানে 50টা ছাগল বা 50টা ভেড়া চাষ হতে পারে, কিন্তু সবাই 500খানা ভেড়া চাষ করে। ওখানে যে ঘাস বা অন্যান্য ছোটো ছোটো গাছ, ওগুলো খেয়ে নেয়, এবং খেয়ে নিলে জন্য যে ঘাস বড় হতে পারে না, ঘাস মারা যায়, এবং ঘাসের শিকড় যে মাটিকে ধরে রাখে, বা আমাদের ছোটো ছোটো গাছগুলো বড় হয়ে যে শিকড়ের মাধ্যমে মাটিকে ধরে রাখবে, সেগুলোও পারে না। সেই জন্য অনিয়ন্ত্রিত পশুচারণ। আরেকটা হচ্ছে ঝুম চাষ। ঝুম চাষ উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে বা আমাদের কেরালায় কোনাম বলেও পরিচিত বা অন্যান্য পাহাড়ি অঞ্চলে এই ঝুম চাষগুলো দেখা যায়। আদিবাসী সম্প্রদায়েরা গাছপালা জঙ্গল কেটে চাষবাস করে, তখন সেটাও কিন্তু গাছ কেটে দেওয়ার ফলে সেই মৃত্তিকা ক্ষয় যেটা হয় আর কি, এগুলো। এছাড়াও আমাদের খনিজ সম্পদ আহরণের জন্য অবৈজ্ঞানিকভাবে খনন করা হয়, সেটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ মৃত্তিকা ক্ষয়ের কারণ কিন্তু। তাহলে এতগুলো মৃত্তিকা ক্ষয়ের কারণ পরীক্ষায় 3 নম্বরের দিলে আমি 4টে 5টা যাই হোক লিখব। ঠিক আছে, মৃত্তিকা ক্ষয়ের কারণ বললাম। এবার মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কি? তার আগে বলে দিই ভারতবর্ষের কোথায় মৃত্তিকা ক্ষয় সবচেয়ে বেশি হয়। এই যে উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে, এখানে ঝুম চাষের জন্য মৃত্তিকা ক্ষয় হয়। আর এই অঞ্চলগুলোতে, পাহাড়ি অঞ্চলগুলোতে, কাশ্মীর, হিমাচল, এই সমস্ত জায়গা, উত্তরাখণ্ড, এইসব অঞ্চলে মৃত্তিকা ক্ষয় হয় কারণ অনিয়ন্ত্রিত পশুচারণের জন্য। আবার ঝাড়খণ্ড, আমাদের পশ্চিমবঙ্গের এপাশে ঝাড়খণ্ড, ওড়িশা, এই সমস্ত এগুলোতে ওই যে খনিজ সম্পদ আহরণের জন্য এখান থেকে কিন্তু আমাদের কী বলেন না, মৃত্তিকা ক্ষয় হয়। এই জায়গাগুলোতে মৃত্তিকা ক্ষয় কিন্তু সবচেয়ে বেশি মাত্রায় হয়। যাই হোক, আমরা একটু এই ম্যাপটা মুছে দিলাম। এবার আমাদের মৃত্তিকা ক্ষয়ের ফলাফল আমরা বলি। মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কি? মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কি হতে পারে? মৃত্তিকা ক্ষয়ের সবচেয়ে বড় ফলাফল, মাটি ক্ষয়ে গেলে, মাটি, ধরো এইটুকু মাটি আছে, এইটুকু মাটি
এই পার বরাবর এগুলো সব মাটি আছে, এখানে নদী একটা বয়ে গেছে, এই মাটি এই অঞ্চলে মাটি ক্ষয়ে গিয়ে এই নদীটা চওড়া হয়ে গেল, হলো এই নদীটা চওড়া হয়ে গেল এখানে মাটি ক্ষয়ে গেল। তাহলে বা এই মাটি ক্ষয়ে গিয়ে নদীর মধ্যে পড়লো, নদীর মধ্যে পড়লে নদীর গভীরতা কমে যায়, নদীর গভীরতা কমে গেলে অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা হতে পারে, ঠিক আছে। তাহলে বন্যা হওয়া কিন্তু মৃত্তিকা ক্ষয়ের একটা ফলাফল, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে মৃত্তিকা ক্ষয়ের ফলে ভৌম জলরাশি, কারণ মাটি তো এতটা মাটি ছিল, আমার এতটা মাটি আছে, এতটা মাটির মধ্যে এইটুক মাটি কমে গেছে, এবার সেইটুক মাটি কমে গেলে এখানে তো কি মাটির এখানে বৃষ্টি হলে এখানে কিছুটা জল জমতো, মানে ভৌমজলের সঞ্চারণ হতো, মাটির তলায় ভৌমজল ঢুকতো, সেখানে ঢুকতে পারছে না, ওইটুক জায়গায় ভৌমজল কমে যাচ্ছে, দিনকে দিন আমরা লোক সংখ্যা বাড়ছে, ভৌমজলের চাহিদা বাড়ছে, ভৌমজল কমে গেল। তাহলে ভৌমজল হ্রাস পাওয়া একটা কারণ, কারণ মৃত্তিকা ক্ষয়ের জন্য পৃষ্ঠপ্রবাহ বেড়ে যায়, পৃষ্ঠপ্রবাহ বাড়লে মাটিতে স্থিতিশীল জল থাকে না, জল চুইয়ে চুইয়ে মাটির অভ্যন্তরে যেতে পারে না, ভৌমজলের ভান্ডার কমে যায়, তাহলে ভৌমজল কমে যাওয়া, ভৌমজল কম হ্রাস, এটা কিন্তু মৃত্তিকা ক্ষয়ের একটা কারণ কিন্তু, ঠিক আছে, এই মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কিন্তু। এছাড়া মৃত্তিকা ক্ষয়ের আরও কী কী ফলাফল হতে পারে, কোনো জায়গায় মরুকরণ হতে পারে, মরুকরণ মানে ওই মরুভূমির বালি উড়ে গিয়ে এক জায়গার থেকে ক্ষয়ের মাধ্যমে বালির মাধ্যমে উড়ে গিয়ে আরেক জায়গায় জমা হয়, জমা হয়ে সেখানে বালি দিয়ে ভূমিরূপ তৈরি হলে সেখানে মরুভূমির মরুকরণ হতে পারে কিন্তু মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কিন্তু। মৃত্তিকা ক্ষয়ের আরও ফলাফল আছে, কোনো জায়গায় ধস নামতে পারে, কোনো জায়গায় পাহাড়ি অঞ্চলে, এবং পাহাড়ি অঞ্চলে গাছপালা কেটে দেওয়ার জন্য এখানে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, হঠাৎ করে করতে করতে এই পাহাড়ের এই অংশটা পুরো বোল্ডার হিসেবে নিচে নেমে গেল, ধস নামতে পারে, ঠিক আছে। চাষের জমি কিন্তু দিন কমে যেতে পারে মৃত্তিকা ক্ষয়ের ফলে, বসবাসযোগ্য যে জায়গা কিন্তু ক্ষয়ে যেতে পারে, ঠিক আছে, মৃত্তিকা ক্ষয়ের কারণে। এইভাবে মৃত্তিকা ক্ষয়ের ফলাফল কিন্তু আমরা অনেকগুলো ভাগে মৃত্তিকা ক্ষয়ের জানতে পারি। তাহলে মৃত্তিকা ক্ষয়ের আর একটা বড় ফলাফল হচ্ছে উর্বরতা হ্রাস। উর্বরতা হ্রাস কীরকম হয়, মাটির উপরিয় স্তর, এরকম মাটি এর উপরিয় স্তরে বৃষ্টির ফলে বা জলের আঘাতের ফলে মাটির উপরিয় স্তর এইগুলোর ক্ষয়ে গেল, আর এর মধ্যে যে জৈব পদার্থ বা জীবাণু বা অন্যান্য যে উর্বরতার যে উপাদানগুলো সেগুলো যেগুলো ছিল সেগুলো সব ধুয়ে বা লিচিং পদ্ধতিতে অন্য জায়গায় চলে গেল, তখন কিন্তু উর্বরতা হ্রাস হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে মাটি ক্ষয়ের ফলাফলও আমরা অনেকগুলো পড়তে পারি, ঠিক আছে। এবার আমরা পড়ব মাটি ক্ষয় রোধ করার কী কী উপায়গুলো। এই যে মাটি ক্ষয় রোধ করার উপায়গুলো প্রথম উপায় কি, সবার আগে হচ্ছে বৃক্ষরোপণ করা আছে, বৃক্ষরোপণ আর বৃক্ষ রোপণ করা প্লাস বৃক্ষ ছেদন কম হ্রাস। বৃক্ষছেদন কম করলে ওই যে গাছগুলো মাটির শিকড়ে তাদের নিজেদের শিকড়ের মাধ্যমে মাটিকে ধরে রাখতে পারবে, আর বৃক্ষরোপণ করলে সেই একই জিনিস হবে, ঠিক আছে। নতুন নতুন গাছের মাধ্যমে পাহাড়ি অঞ্চল বা যেখানে ঢালু জমি সেখানে আরও ক্ষয় রোধটা, বা পাহাড় যেখানে দুটো পাড় মানে নদীর পাড় বরাবর লাগালে সেগুলোও হবে, রেল লাইনের পাড় বরাবর লাগালে রেল লাইনের মাটিগুলোকে ধরে রেখে দেবে, তাতে উপকার হবে। বৃক্ষরোপণ রোপণ করতে হবে এবং বৃক্ষছেদন হ্রাস করতে হবে। 2 নম্বর হচ্ছে অনিয়ন্ত্রিত পশুচালন করতে হবে। অনিয়ন্ত্রিত পশুপালন কোন জায়গায় হয়, অনিয়ন্ত্রিত পশুপালন হয় হচ্ছে যেখানে পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, এই সমস্ত জায়গায় পশুপালনের একটা নির্দিষ্ট রুলস বলে দিতে হবে, এই কটাই পশু পালন হবে বছরে, বা এইটুক মাটি এখানেই হবে। তাহলে অনিয়ন্ত্রিত পশুপালন রোধ করতে হবে। শস্যাবর্তন পদ্ধতিতে চাষ করতে হবে, ঘুরিয়ে ফিরে এক জমিতে একই ফসল না, শস্যাবর্তন পদ্ধতিতে চাষ, একই জমিতে এক ফসল না, আলাদা আলাদা ফসলও চাষ করতে হবে, তাহলে কিন্তু মৃত্তিকা রোধ কম হবে, ঠিক আছে, মৃত্তিকা ক্ষয় রোধের পরিমাণ কিন্তু কমে আসবে। এছাড়াও মৃত্তিকা ক্ষয় রোধের যে অনিয়ন্ত্রিত খনন কার্য বন্ধ করতে হবে, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মৃত্তিকা ক্ষয় রোধ কম হবে। অনিয়ন্ত্রিত খনন কাজ না করলাম, নিয়ন্ত্রিতভাবে করলাম, বৈজ্ঞানিকভাবে করলাম, তাহলে মাটির খননটা চলে যাবে না, এবং মাটির খনন না করলে মৃত্তিকা ক্ষয় রোধ কম হবে, ঠিক আছে। পরের পয়েন্টগুলো হচ্ছে ফালি চাষ, ধাপ চাষ, এইগুলো একটু ভালো করে পড়তে হয়। ফালি চাষ, ধাপ চাষ, সমোন্নতি রেখা চাষ,
এইগুলো একটু করতে হবে। ফালি চাষ, ধাপ চাষ, সমোন্নতি রেখা চাষ। ফালি চাষ কী জিনিস? কোনো অঞ্চলে যদি আমরা যে অঞ্চলেই বসবাস করি সেটা যদি একটু ঢালু অঞ্চল হয়, সেই ঢালু অঞ্চলে এরকম যদি ঢালু হয়, যদি এরকম আমি মনে করি এরকম জায়গা, এই জায়গাটা একটু ঢালু, এই জায়গাটা একটু ঢালু, বা এরকম জায়গা এখানে ঢালু, এখানে ঢালু, এরকম এই ঢালু অঞ্চলগুলোতে কি করতে হবে, এখান থেকে মাটি ক্ষয় হতে পারে সেই জায়গাগুলোতে কিন্তু আমরা ফিতে যেরকম আমরা যে ফিতে দিয়ে মাপ দিই সেই রকম ফিতে যদি বেঁকে টেরে যেরকম যায়, যেখান থেকে মানে মৃত্তিকা ক্ষয় হতে পারে, সেখানে এই ফিতের চওড়া যেরকম হয় সেরকম চওড়া ফিতের মতো এরকমভাবে নিয়ে যে অঞ্চলেই হতে পারে না কেন সেখানে গাছগুলো লাগিয়ে দিতে হবে সেখানে, তার জন্য তাহলে মৃত্তিকা ক্ষয়ও হবে, এখানে গাছে ফসলও হবে। ঠিক আছে, মানে যে কোনো উঁচু পাহাড়ি অঞ্চল বা কোনো যেখানে ঢালযুক্ত জায়গা আছে, সেই ঢালযুক্ত এরকম যদি জায়গা হয়, সেই ঢালযুক্ত জায়গাগুলোতে যেখানে মৃত্তিকা ক্ষয় হতে পারে সেখানে মানে ফিতে একটা ফিতের মতো করে এরকম চওড়া ফিতের মতো করে গাছগুলো লাগিয়ে দিতে হবে, যাতে মৃত্তিকা ক্ষয় রোধ কম হয় এবং গাছে ফসলও হয়। এটা হচ্ছে আমাদের ফালি চাষ। ধাপ চাষ কি? পাহাড়ি অঞ্চলে যে সিঁড়ির মতো এরকম, পাহাড়ি অঞ্চলে এরকম সিঁড়ির মতো করে এরকম ধাপ বানিয়ে দিলাম। পাহাড়ি অঞ্চলে এরকম সিঁড়ির মতো করে যদি ধাপ বানিয়ে দেওয়া হয়, এই জায়গায় চাষ হলো, এখানে চাষ হলো, এখানে চাষ হলো, এই করতে করতে কিন্তু মৃত্তিকা ক্ষয় কিন্তু রোধ হয় কিন্তু। এবার সমোন্নতি রেখা বরাবর, সমোন্নতি রেখা চাষ কি? সমোন্নতি রেখা চাষ হচ্ছে কোনো ধরো এরকম অঞ্চল আছে, ঠিক আছে, এরকম পাহাড়ি এরকম যে অঞ্চলগুলো আছে সেখানে এরকম রাউন্ড শেপ করে, এরকম যদি মনে করি পাহাড়ি অঞ্চলগুলোতে এরকম রাউন্ড শেপ করে, এরকম রাউন্ড শেপ করে যদি এরকম এটা যদি উঁচু জায়গা হয়, সেই রাউন্ড শেপ করে সমোন্নতি রেখা বরাবর একটা বাঁধ দিয়ে দিলাম। বাঁধ দিয়ে দিলে যেখান থেকে জলটা ভেঙে পড়ে আর কি, মানে জলটা নিচের দিকে নিচে পড়ে, সেই নিচের দিকে পড়ার সঙ্গে সেখানে বাঁধ যদি দিয়ে দিই, সেই বাঁধ দিলে জলটা ওখানে রোধ হয়, এবং রোধ হওয়ার পরে ওই জায়গাটা এরকম গোল করে একটা রেখা মতো করে যদি চাষ করা হয়, গাছগুলো লাগিয়ে দেওয়া হয়, মানে বিশেষ করে ধান গাছ পাহাড়ি অঞ্চলে বা চা গাছ এগুলো লাগিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু ওই যেখানে বাঁধের জলটা এসে পড়ছে সেখানে জলটা কিন্তু মাটির তলায় থাকছে, এবং সেখানে গাছ লাগিয়ে দিলাম এবং গাছের ফসলও আমাদের ভালো হলো, এবং চা চাষ বা ধান চাষ ভালো হলো, সঙ্গে সঙ্গে আমাদের মৃত্তিকা ক্ষয়েরও রোধ হলো। মানে যেরকম আর কি পাহাড়ি অঞ্চলগুলোতে দেখা যায় আর কি, সেই এরকম গোল পদ্ধতিতে চাষ করে, পাহাড়টা এরকম হলে এরকম গোলভাবে চারিদিক ঘুরে 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 নিচুতে উঁচু এসে চারিদিক চাষ করলো, সেটাই হচ্ছে সমোন্নতি রেখা, তাই সমোন্নতি রেখা চাষ বলা হয় কিন্তু। ঠিক আছে, এরকম গোলভাবে হয়, এই মাঝখানে একটা পাহাড়, উঁচু পাহাড় রেখে একে কেন্দ্র করে এরকম গোলভাবে চাষ হলো। ঠিক আছে, এইরকম এরকম একটা উঁচু পাহাড় এরকম, তাকে কেন্দ্র করে এরকম গোলভাবে যে চাষ হওয়াটাকে, সেটা হচ্ছে সমোন্নতি রেখা, আর সেই সমোন্নতি রেখা বরাবরই চাষ। এছাড়াও অনেকগুলো কারণ, আরও মৃত্তিকা ক্ষয়ের অনেক কারণ ফলাফল আছে এবং ক্ষয় রোধের অনেক কিছু আছে, সেটা একটু বই থেকে ভালো করে পড়ে নিও। আমাদের যথেষ্ট যতগুলো কারণ দরকার, একটা 3 নম্বরের দিতে পারে, যতগুলো কারণ দরকার আমরা কিন্তু পড়িয়ে দিলাম। আর আজকে কিন্তু ভারতের মৃত্তিকা কিন্তু তোমাদের কিন্তু সব শেষ করে দিলাম। পরের দিন কিন্তু আমরা আবার প্রাকৃতিক ভূগোলে চলে যাবো, তারপর আবার আঞ্চলিক ভূগোল। যাই হোক, আজকের মতো এখানেই আমাদের ক্লাস শেষ। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার দেখা হবে অন্য ক্লাসে।